to Tripura Info News Update. শ্রমকোড বাতিল, পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং জনজীবনের নানা সমস্যা নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সিআইটিইউ। প্রধান কারিগর অর্থাৎ দেশকে যারা গড়ে তুলছে, যারা সমাজের অধিকাংশ মানুষ, শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছে, এই মানুষদের জীবনকে দুর্বিষহ করার জন্য আমাদের দেশের কেন্দ্রীয় সরকার গত এপ্রিল মাস থেকে আমাদের দেশে শ্রমকোডকে কার্যকরী রূপ দিয়েছে। পরবর্তী সময়ে মে মাসের 8 তারিখ থেকে এই কোডের উপর কোডকে বাস্তবায়িত করার লক্ষ্যে বিভিন্ন রুলস তারা প্রণয়ন করে তা কার্যকর করা শুরু করেছে। ভারতবর্ষের শ্রমজীবী মানুষ কেন্দ্রের সরকারের শ্রমিক মারা এই যে শ্রমকোড, যার মধ্য দিয়ে আমাদের দেশে যারাই শ্রমের সাথে যুক্ত আছে তাদের সকলের কাজের ঘন্টা আগে সর্বোচ্চ 8 ঘন্টা যেটা ছিল সেটাকে বাড়িয়ে 10-12 ঘন্টা করার জন্য আইনে সেই সুযোগ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াবার জন্য আমাদের দেশের সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে তারা শ্রমজীবী মানুষের স্বার্থে যে রায় দিয়েছে, একটা রেপটাকস ম্যানেজমেন্টের বিরুদ্ধে সেখানকার রেপটাকস ওষুধ কোম্পানির শ্রমিক কর্মচারীরা একটা মামলা করেছিলেন এবং এই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে যে একজন শ্রমিক পরিবারে 2 জন অ্যাডাল্ট এবং 2 জন মাইনর এই হিসেবে যদি আমরা একটা পরিবার ইউনিট ধরি, তাহলে সেই ইউনিটের ন্যূনতম তার খাবার, তার বস্ত্র, তার বাসস্থান, তার ন্যূনতম শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, এগুলোর জন্য যে টাকা দরকার সেটা বর্তমানে হিসেব করে দেখা যাচ্ছে যে এটা 26,000 টাকা খরচ। আমরা শ্রমজীবী মানুষ এ টাকা দাবি করেছিলাম কেন্দ্রের সরকারের কাছে, কিন্তু কেন্দ্রের সরকার লো লেভেল মিনিমাম ওয়েজ বলে 178 টাকা দৈনিক হিসেবে এই 5,000 টাকার নিচে 4,700 বা 800 টাকার মতো হবে, এটা কিনতে পারলে হয়ে যাবে। তো এটা তারা লো লেভেল মিনিমাম ওয়েজ রেখেছে। তার বিরুদ্ধে আছে এই যে শ্রমকোড, এই শ্রমকোডের 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করা, আমাদের দেশে ন্যূনতম মজুরি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাকে কার্যকর না করা, এটার প্রতিবাদে আপনারা দেখছেন যে আমাদের দেশের উত্তর ভারত, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যের, পাঞ্জাব, এই আরো অনেক রাজ্য আছে, এই সমস্ত রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক, তাদের উপর যে দুর্বিষহ অত্যাচার, স্থায়ী শ্রমিক হিসেবে কোন কলকারখানায় এখন নতুন নিয়োগ করা হচ্ছে না। মোদীর এই শ্রমকোড কার্যকর করার পর মালিক শ্রেণী আরো বেশি সুবিধা নিচ্ছে। যে কোনো সময়ে শ্রমিকদের সেখানে নিয়োগ যাদেরকে করা হয়েছে তাদেরকে ছাঁটাই করে দেওয়ার আইনি অধিকার এই শ্রমকোডের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং এর ফলে আমরা যেটা দেখছি যে এই শ্রমিকরা, ধরুন উত্তর ভারতের একটা বড় কারখানার শ্রমিক যিনি আজকে 8-9 হাজার টাকা মজুরি পান, গত কিছুদিন আগে দেখা গেছে একটা হিসেবে তাদের বাড়িঘর ভাড়ার জন্য ন্যূনতম তাদের 3 থেকে 4 হাজার টাকা খরচা, গ্যাসের জন্য 1 হাজার টাকা খরচা হতো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে সংঘাত, এই সংঘাতের ফলে 1 হাজার টাকার গ্যাস কোথাও হতো 3-4 হাজার টাকা হয়েছে। এবং এর ফলে আমরা দেখলাম যে শ্রমিকরা তাদের 8 হাজার টাকা যদি গ্যাস আর বাড়ি ভাড়াতে খরচা হয়ে যায় 10 হাজার টাকা পেলে তো, তাহলে তিনি খাবেন কি? এর বিরুদ্ধে প্রচন্ডভাবে বিক্ষুব্ধ হয় লক্ষ লক্ষ শ্রমিক, তারা রাস্তায় নেমে এসছেন এই সমস্ত রাজ্যগুলোতে। এবং আমরা দেখেছি যে এর ফলে সেখানকার সরকার কিছুটা বাধ্য হয়ে কোথাও 3,000, কোথাও 2,000 টাকা ন্যূনতম মজুরি বাড়াতে বাধ্য হয়েছে। আমাদের দাবি হচ্ছে 26,000 টাকায় শ্রমিকদের মজুরি দিতে হবে। এবং এই প্রতিবাদে আগামী অক্টোবর মাসের দিকে সর্বভারতীয় স্তরে শ্রমিক কৃষক খ্যাত মজুর জমায়েত সংগঠিত হবে দিল্লির, সেখানে রামলীলা ময়দানে। এবং তার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে
শ্রমিক জমায়েত সংগঠিত হবে শ্রমকোডের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের এই মুহূর্তের আসল জরুরি দাবির ভিত্তিতে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের সর্বশেষ ওয়ার্কিং কমিটির সভায় আগামী আগস্ট মাসে আমাদের রাজ্যের সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য হাজার হাজার শ্রমজীবী মানুষের জমায়েত আমরা আগস্ট মাসে করতে চলেছি এবং তারা বিভিন্ন যে আমাদের মহকুমাগুলো আছে 23টা মহকুমাভাবে আমাদের রাজ্যে সাংগঠনিকভাবে আমাদের 24টি মহকুমা। এই 24টি মহকুমায় আমরা আগামী জুন এবং জুলাই মাসে শ্রমজীবী মানুষের সমাবেশ সংগঠিত করার মধ্য দিয়ে এই শ্রমকোড বাতিলের আওয়াজটি করে দিয়েছে। এই কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের তার নেতৃত্বে যে কমিটি হয়েছিল সেই কেন্দ্রের সরকার শ্রমকোড পাস করালে পরও যেহেতু লেবার সাবজেক্টটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যুগ্ম তালিকায় আছে, সরকারি লিস্টের মধ্যে আছে, স্বাভাবিক কারণে যে কোনো রাজ্য সরকার ইচ্ছা করলে শ্রমকোড লাগু করতে পারে, নাও করতে পারে যদি রাজ্য সরকার ভালো রাজ্য সরকার হয়। কেরালা সেখানে গোপাল বোরার নেতৃত্বাধীন কমিটি তারা প্রস্তাব দিয়েছে, ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন ধারাগুলো দেখিয়ে প্রস্তাব তারা করেছে এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের কাছেও দাবি হচ্ছে এই ত্রিপুরা শ্রমজীবী মানুষের সর্বনাশের জন্য যে শ্রমকোড, এই শ্রমকোডকে এখানে কার্যকর করা যাবে না। আমাদের রাজ্য এবং মহকুমা সমাবেশ করতে এই দাবি আমরা করব এবং আগস্ট মাসে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ, কৃষক, মজুর তারা দিল্লির তালকোটরা ময়দানে সমবেত হয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে আর অক্টোবর মাসে সেখানে কেন্দ্রে আমাদের এই সভা সংগঠিত হবে। চূড়ান্ত ব্যর্থতা এটা জনগণের কাছে গ্রাহকদের কাছে চাপিয়ে দিয়েছেন। এই পরিস্থিতি চলছে, আমরা বলবো এই ভর্তিমূলক প্রত্যাহার করা হোক। আর জেনারেশন শেষ করে দিয়েছেন, বর্ণরা মৃত্যুকে পড়েছে, কোটি কোটি টাকা সম্পদ ধ্বংস হচ্ছে, মুখিয়া একই অবস্থা চলছে। আজকে 8 বছর হয়ে গেছে মুখিয়া এখন দুটেই কম্বাইন সাইকেল করার কথা, উৎপাদন বাড়ানোর কথা, সেটা কিছু করেননি। আর সঙ্গে ব্রহ্মপুর প্রায় বক্তব্য করেছে রাজ্যের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে শেষ করে দিচ্ছেন। ভবিষ্যতে এই বিদ্যুৎ ব্যবহার রাজ্যের খুব কঠিন হবে। সঙ্গে আরেকটা বিষয় করছি, পেট্রোল ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, পরিবহন ক্ষেত্র রুগ্ন অবস্থায় পড়েছে, গ্যাসের দামও বেড়েছে, যার ফলে অটো এবং ছোট গাড়ির চালক যারা তারা নানাভাবে সেখানে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আর বাড়ি ঘরে যারা রান্না টান্নার কাজে ব্যবহৃত হচ্ছে সেই গ্যাসের ক্ষেত্রে একটা ভালো সমস্যা সেখানে দেখা দিচ্ছে। আমরা বলবো যে এই মূল্য বৃদ্ধি আটকানো হোক এবং সরকার বড়লোকদের যে ভর্তুকি দিচ্ছে সেটা না দিয়ে, এখন যেহেতু এখানে ভারত সরকারের ভূমিকার জন্য এখন সেই তেল আমদানি এবং গ্যাস আমদানির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি আছে, কেন্দ্রীয় সরকার সেখানে সেই নীতিতে সারেন্ডার করছে, তার ফল ভোগ করতে হচ্ছে ভারতবর্ষের আমজনতাকে এবং ডিজেল পেট্রোল গ্যাসের দাম অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানুষকে আক্রান্ত মাত্রায় চাপ করেছে এবং এটা পরিস্থিতিকে আরো দুর্বিষহ, জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে এবং এই অবস্থা চলছে। এটার সঙ্গে পাল্লা দিয়ে ট্রান্সপোর্টের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে টিআরটিসি প্রায় শেষ, এটা কিছু নেই, আগামী ফিনিশড। গত 8 বছর একটা নতুন গাড়ি কিনি, 8টা বছর হয়ে গেছে। এখন অবস্থাটা কি, বিশালগড়ের দিকে সাউথ সাইডে কিছু গাড়ি আছে, আপনি যদি চক্রবর্তীতে আসতে চান, অন্য জায়গাতে আসতে চান, সেটা কত নির্ভর হয়ে গেছে, সারা শহর কত কত এটাকে নির্ভর হয়ে গেছে। টাউন সার্ভিস প্রায় মুক্ত হয়ে পড়েছে, 2-4টা বাস মাঝে মধ্যে দেখা যায়, কখনো দেখা যায়, কখনো দেখা যায়। কেমনটা কেন গণপরিবহন যেটা অন্যান্য রাজ্যে দেখা যায় ইলেকট্রিক বাস নামায়, অন্যান্য বাস নামায়, আমাদের রাজ্যে গত 8 বছরে একটা বাসও কেন নামবো না এবং এই পরিস্থিতি গণপরিবহন ব্যবস্থাকে সর্বনাশ করে দিয়েছেন। আর বড় স্ট্যান্ডগুলো এখন ঘুরে রাখা সোসাইটি ছিল, হিসাব নিকাশ ছিল, অডিটর, এটা মালিক, শ্রমিক এবং সরকারি প্রতিনিধি চলত। সেই সোসাইটি এখন সমস্ত তোলাবাজরা দখল করে নিয়েছে। এগুলোর মধ্যে
যারা সরকারের শাসক দল মন্ডল বিভিন্ন নেতারা এগুলোর সঙ্গে যুক্ত। ধোঁয়াবাজি এমন জায়গায় চলে গেছে, এখন নিজেদের মধ্যে সংঘর্ষ, রক্তপাত এগুলো ঘটছে এবং মোটর স্ট্যান্ডগুলো পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেছে। মোটর স্ট্যান্ডের জায়গাগুলো যেটা সরকার তৈরি করেছিল, আপনারা যে জায়গা রাজারমহল মোটর স্ট্যান্ডে কি একটা ঢুকিয়ে দিয়েছে, বটতলা ঢুকিয়ে দিয়েছে, আর ওটা এত টাকা দিয়ে কিনে বামফ্রন্ট সরকার সঙ্গে করা হয়েছে। চন্দ্রপুর এখানে সিএনজি স্টেশন, তার আরো কি কি সামনে দোকানপাট এগুলো তুলে মোটর স্ট্যান্ড জায়গা জবরদখল হচ্ছে। টিআরটিসির জায়গাও প্রায় অধিকাংশ দেখবেন এখন ব্রিজ ইত্যাদি দিয়ে এটাকে শেষ করে দিচ্ছে। এই যে ভবিষ্যৎ দিনে গণপরিবহন সাধারণ মানুষের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, সরকারের ভাবনা চিন্তা আছে। আর এই তুলাবাজি মোটর স্ট্যান্ডগুলোতে বন্ধ হওয়া উচিত, সংঘর্ষ বন্ধ হওয়া উচিত। সেখানে গিয়ে এখানে শ্রমিকদের এবং সরকার নিজের মোটর স্ট্যান্ডগুলো পরিচালনা করার দায়িত্ব নেওয়া উচিত। যে সিস্টেমটা ছিল সেটাই একটা সততা নিয়ে এটা করা উচিত বলে আমরা মনে করি। সঙ্গে একটা বিষয় বলতে হয়, কারণ তো স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছে, মাঝে মধ্যে দেখবেন প্রায়শই কেন্দ্রীয় নেতৃত্ব আসে, আপত্তি নেই, আর রাজ্যের কল্যাণের জন্য মহিলাদের জন্য আপত্তি নেই। প্রচুর টাকা তো খরচ হচ্ছে হোক যদি রাজ্যের কল্যাণ হয়, কিন্তু আমরা লক্ষ্য করলাম 8 বছরে এই যে রেল বলতে পারবেন কেউ 1 মিটার রেল লাইন কিন্তু স্যাংশন এসছে। এবং আমরা তো চাই বাংলাদেশের সঙ্গে আলোচনা করে কেন এটা দুর্নীতি বন্ধ এবং এটা তো চালু করা উচিত। কলকাতা পর্যন্ত আমাদের যে ট্রেন পরিষেবা কাজ তো কমপ্লিট হয়ে পড়ে আছে, চালু হতো না, সব চালু হতো না। এই যে অবস্থাগুলো চলছে, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল, আমার ধারণা ছিল হয়তো তিনি এ সম্পর্কে কিছু বলবেন, কিচ্ছু বলবেন না, এবং সেখানে গিয়ে শিবিরান্দাসটা সেইগুলো তিনি করে গেছেন এই অবস্থা।